Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, এই স্ট্রাকচারগুলো স্পোকেন ইংলিশে প্রচন্ডভাবে ব্যবহার হয়। আর স্ট্রাকচারগুলো না জানলে তোমরা একটা কনভারসেশনকে কন্টিনিউ করতে পারবে না। আর ঠিক সেই কারণে এই স্ট্রাকচারগুলো জানা তোমাদের খুব দরকার। দেখো, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমাদের স্ট্রাকচারগুলোর সাহায্য নিতে হয়। আমরা বাংলা সেন্টেন্সগুলোকে তো খুব সহজেই বানিয়ে ফেলি, কিন্তু সেই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে এই স্ট্রাকচারগুলো ছাড়া আমরা পারি না। আর ঠিক সেই কারণে আমাদের এই স্ট্রাকচারগুলো জানা দরকার। তো আজকে তোমরা এরকমই কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার শিখতে চলেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কি করে ব্যবহার করছি। আর তোমরাও এগুলোর সাথে সাথে নতুন নতুন সেন্টেন্স তৈরি করে ফেলো। তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো অর্স। অর্স, দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি যে আমার এই কাজটা শেষ করতে 2-1 ঘন্টা লাগবে, তার এখানে আসতে 4-5 ঘন্টা লাগবে। সে এখানে 2-3 বছর ধরে কাজ করছে। তো এখানে কিন্তু আমরা কোনো নির্দিষ্ট টাইম বোঝাচ্ছি না, অর্থাৎ একটা আনুমানিক টাইম আমরা এখানে বলছি, একটা আনুমানিক সময় বলছি। তো এরকম আনুমানিক কিছু বলতে, অর্থাৎ 2-1 ঘন্টা, 4-5 বছর, এরকমটা বলতে আমরা অর্স এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। প্রকল্পটা শেষ হতে 2-1 ঘন্টা লাগবে। It will take an hour or so to finish the project. It will take an hour or so to finish the project. তো তোমরা এখানে দেখছো an hour or so, যার অর্থ হলো 2-1 ঘন্টা। তো যখন আমরা কোনো আনুমানিক সময় বোঝাবো তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা or so কে কি করে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, তিনি এখানে 4-5 বছর ধরে কাজ করছেন। She has been working here for 5 years or so. She has been working here for 5 years or so. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা or so কে কিভাবে ব্যবহার করছি আর কোন অর্থে ব্যবহার করছি। আমার মনে হয় or so এর ব্যবহার এখন তোমাদের কাছে খুব সহজ হয়ে গেছে, আর সেন্টেন্সে তোমরা খুব সহজেই or so কে ব্যবহার করতে পারবে। তো আর দেরি না করে তোমরা স্ট্রাকচারটা দিয়ে সেন্টেন্স তৈরি করে ফেলো। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো মিন। মিন, যার অর্থ হলো অর্থ বা মানে। ফর এক্সাম্পল, এর মানে তুমি কি বোঝাতে চাইছো? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? তো এখানে কিন্তু আমরা মানে অর্থ করে, অর্থাৎ মানে বোঝাতেই মিনের ব্যবহার সেন্টেন্সে করছি। আর একটা এক্সাম্পল দেখো, আমি এটা মানে করতে চাইনি, বা আমরা এটাও বলে থাকি যে আমি এটা অর্থ করতে চাইনি। সেন্টেন্সটা কি হবে? আই ডিডন্ট মিন ইট। আই ডিডন্ট মিন ইট। ধরো কোনো একটা কথা আমরা বলে ফেলেছি আর কেউ সেটা একটা অন্য অর্থ করেছে, তো আমরা বলে থাকি যে আমি এটা কিন্তু মানে করিনি, বা এটা আমি অর্থ করিনি। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে মিনের ব্যবহার করে থাকি। আরো এক্সাম্পল দেখো, এটা আমার জন্য অনেক অর্থ রাখে। ইট মিনস আ লট ফর মি। ইট মিনস আ লট ফর মি। যদি আমি বলি এটা আমার কাছে কোনো অর্থই রাখে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট ডাজন্ট মিন এনিথিং ফর মি। ইট ডাজন্ট মিন এনিথিং ফর মি। দেখো, এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন কিন্তু আমরা মিনের ব্যবহার না করে মিনস এর ব্যবহার সেন্টেন্সে করব, অর্থাৎ মিনের সাথে আমরা এস কে যোগ করব। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা মিনকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব অন্য আরেকটা। পরেরটা হলো দ্য ওয়ান। দ্য ওয়ান, দেখো সেন্টেন্সে যখন আমরা কাউকে বা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাবো, নির্দিষ্ট করে বলবো, তখন আমরা সেন্টেন্সে দ্য ওয়ানের ব্যবহার করতে পারি, অর্থাৎ ওটাই। যখন আমরা সেন্টেন্সে এরকম নির্দিষ্ট করে বলবো যে ওটাই, তখন আমরা দ্য ওয়ানের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, সে ওই যে সবসময় সকাল সকাল আসে। শি ইজ দ্য ওয়ান হু অলওয়েজ অ্যারাইভস আর্লি। শি ইজ দ্য ওয়ান হু অলওয়েজ অ্যারাইভস আর্লি। তো তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলছি যে সে ওই যে প্রতিদিন বা সব সময় সকাল সকাল আসে। তো এরকম কাউকে যখন আমরা নির্দিষ্ট করে বলবো বা কোনো জিনিসকে আমরা নির্দিষ্ট করে বলবো, তখন আমরা সেন্টেন্সে দ্য ওয়ানের ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওটাই আমি কিনতে চাই। দ্যাট ইজ দ্য ওয়ান আই ওয়ান্ট টু বাই। দ্যাট ইজ দ্য ওয়ান আই ওয়ান্ট টু বাই। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা দ্য ওয়ানকে কি করে ব্যবহার করছি। এখানে আমরা কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে বলছি, আর ঠিক সেই কারণে আমরা এখানে দ্য ওয়ানের ব্যবহার করেছি, দ্যাট ইজ দ্য ওয়ান। পরেরটা হলো প্রোভাইডেড।
প্রোভাইডেড, যার অর্থ হলো এই শর্তে। দেখো আমরা প্রায় বলে থাকি যে এই শর্তে এটা আমি করতে পারি। তো সেন্টেন্সে যখন আমরা কোনো কিছুর শর্ত বোঝাবো, এই শর্তে এই জিনিসটা হতে পারে, তখন আমরা সেন্টেন্সে প্রোভাইডেড এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি তোমাকে যেতে দেব এই শর্তে তুমি 4টের মধ্যে ফিরে আসবে, অর্থাৎ এই শর্তে আমি এই কাজটা করতে দেব। সেন্টেন্সটা কি হবে? I will let you go provided you come back by 4 p.m. I will let you go provided you come back by 4 p.m. আরেকটা এক্সাম্পল দেখো, তুমি আমার গাড়িটা ধার নিতে পারো এই শর্তে যে কালকের মধ্যে ফেরত দেবে। You can borrow my car provided you return it by tomorrow. You can borrow my car provided you return it by tomorrow. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা প্রোভাইডেডকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। আমার মনে হয় তোমরা এটার ব্যবহার বুঝতে পারলে সেন্টেন্সে কিভাবে করবে। সেন্টেন্স তৈরি করো আর ব্যবহার করো। পরেরটা দেখো, পরেরটা হলো হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট, যার অর্থ হলো কেমন হয়। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা করলে কেমন হয়, ওখানে গেলে কেমন হয়। তো কেমন হয় অর্থে আমরা সেন্টেন্সে হাউ অ্যাবাউটকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আজ রাতে একটা সিনেমা দেখলে কেমন হয়? হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুনাইট? হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুনাইট? এই সপ্তাহান্তে কেনাকাটা করতে গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং শপিং দিস উইকেন্ড? হাউ অ্যাবাউট গোয়িং শপিং দিস উইকেন্ড? তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হাউ অ্যাবাউটকে কত সহজে ব্যবহার করছি সেন্টেন্সে এটা বলতে যে কেমন হয়। দেখো সবসময় তোমরা একটা জিনিস এখানে মনে রাখবে, যখন আমরা হাউ অ্যাবাউট এর ব্যবহার সেন্টেন্সে করব আর ঠিক তারপরে একটা ভার্বের ব্যবহার করব, তার সাথে কিন্তু আমরা আইএনজি কে যোগ করব। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে হাউ অ্যাবাউট এর ব্যবহার। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো হাউ টু। হাউ টু, যার অর্থ হলো কিভাবে। দেখো বাক্যে আমরা কিভাবে এই শব্দটা উল্লেখ না করেও কিন্তু হাউ টু এর ব্যবহার করতে পারি। যখন আমাদের বলতে হবে যে আমি এটা করতে জানি, বা সে এটা করতে জানে, বা সে এটা করতে জানে না, তখন কিন্তু আমরা সেন্টেন্সে হাউ টু এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি গিটার বাজাতে জানি। আই নো হাউ টু প্লে দ্য গিটার। আই নো হাউ টু প্লে দ্য গিটার। যদি আমি বলি আমি গিটার বাজাতে জানি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? I don't know how to play the guitar. I don't know how to play the guitar. দেখো এখানে কিন্তু আমি এটা বলছি না যে আমি জানি কিভাবে এটা বাজাতে হয়, কিভাবে গিটার বাজাতে হয়। আমি বলছি আমি গিটার বাজাতে জানি। তো এই সেন্টেন্সে আমরা কিন্তু হাউ টু এর ব্যবহার করব। দেখো যদি আমি বলি যে আমি তাকে জানি, আই নো হিম, তখন কিন্তু আমাদের হাউ টু এর ব্যবহার করার দরকার হয় না। কিন্তু কোনো কাজ যখন আমি করতে জানি এটা আমরা বলবো, তখন সেন্টেন্সে হাউ টু এর ব্যবহার আমাদের করতে হবে, যে আমি জানি এই কাজটা কি করে করতে হয়, কিভাবে করতে হয়। তো এটা বলার জন্য আমরা হাউ টু এর ব্যবহার সেন্টেন্সে করব। আরো একটা এক্সাম্পল দেখো, সে সুস্বাদু খাবার রান্না করতে জানে। She knows how to cook delicious food. She knows how to cook delicious food. যদি আমি বলি সে সুস্বাদু খাবার রান্না করতে জানে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? She doesn't know how to cook delicious food. She doesn't know how to cook delicious food. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হাউ টু কে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় এটাও তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হাউ টু কে কি করে ব্যবহার করলাম। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ফন্ড অফ। ফন্ড অফ, দেখো আমরা প্রায় বলে থাকি যে আমার এটা করার শখ, তার এটা করার শখ। তো এটা বলতে আমরা সেন্টেন্সে ফন্ড অফ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার বই পড়ার শখ, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ইজ ফন্ড অফ রিডিং বুকস। শি ইজ ফন্ড অফ রিডিং বুকস। যদি আমি বলি আমার বই পড়ার শখ, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই অ্যাম ফন্ড অফ রিডিং বুকস। আই এম ফন্ড অফ রিডিং বুকস। তাদের বই পড়ার শখ, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে আর ফন্ড অফ রিডিং বুকস। দে আর ফন্ড অফ রিডিং বুকস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অ্যাম ইজ আর কে সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করছি, কিন্তু আমরা শখ বোঝাতে ফন্ড অফ এর ব্যবহার সেন্টেন্সে করছি। আরো একটা এক্সাম্পল দেখো, তার গান শোনার শখ। শি ইজ ফন্ড অফ লিসনিং টু মিউজিক। শি ইজ ফন্ড অফ লিসনিং টু মিউজিক। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ফন্ড অফ কে কত সহজেই ব্যবহার করছি। দেখো বাংলা বাক্যে আমরা প্রায় বলে থাকি যে আমার এটা করার শখ, তার এটা করার শখ। তো এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে আমরা ফন্ড অফ এর ব্যবহার সেন্টেন্সে করব। চলো এবার পরেরটা দেখি। পরেরটা হলো হোয়াট ইফ। হোয়াট ইফ, যার অর্থ হলো কি হবে। দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি যে আমি যদি এটা করি তাহলে কি হবে।
এটা করলে কি হবে, সেখানে গেলে কি হবে। তো কি হবে বোঝাতে আমরা সেন্টেন্সে হোয়াট ইফ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি যদি আজ সেখানে না যাই তো কি হবে। হোয়াট ইফ আই ডোন্ট গো দেয়ার টুডে। হোয়াট ইফ আই ডোন্ট গো দেয়ার টুডে। কি হবে যদি আমি এটা করি। হোয়াট ইফ আই ডু দিস। হোয়াট ইফ আই ডু দিস। তো আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হোয়াট ইফ কে কি করে ব্যবহার করছি। দেখো, কি হবে বোঝাতে আমরা সেন্টেন্সে হোয়াট ইফ কে খুব সহজেই ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে। সেন্টেন্সে আমরা এগুলোকে কিভাবে ব্যবহার করছি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো। দেখো, এগুলো কিন্তু সত্যিই খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু আজকে খুব ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটাকে জানা কিন্তু তোমাদের খুব দরকার একটা কনভারসেশনকে কন্টিনিউ করতে। তো এই ছিল আজকের টপিক। আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না। বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.